নমস্কার, বইপোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটির তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না। কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল, দক্ষতা ততটা ছিল না। তাহার এই ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত কয়দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিঁকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরাজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল, গেল না। তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়ে বলিলেন, নে ওঠ, বড় হয়ে তোকে জজিয়তি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জো নেই, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনিলেন না। অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল। কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিল না। সমস্ত সময়টা আর হইয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় গিরিন বলিল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু গেলেন না, কাল আবার যাই চলুন। ললিতা মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলিল, না, আমার বড় অসুখ করেছিল। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন, কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না, বলিয়া ললিতা দ্রুতপদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নয়, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাটির মতো এই বাটিতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামা সম্মুখেও বাহির হইত, কথা বলিতে প্রথম হইতে তাহার কোনো দ্বিধা হয় নাই। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইতেছিল, এই কয়দিনের পরিচয়েই গিরীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই। বাড়িতে একবার দেখা দিয়েই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঠুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতে এ ঘরের ছোটোখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা, টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াত কলম কাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা, এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না। 6-7 দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল। সে সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বাড়িতে তাহাকেও কেহ পর মনে করিত না। 8 বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও না। শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখি আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারই চোখে বিসদৃশ্য বোধ হয় না, কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়েই সে যে কোনো দিন বধূরূপে এ গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই। ললিতাদের বাড়িতেও হয় নাই, ভুবনেশ্বরীর মনেও হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল, কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে,
কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া গড়ির দিকে নজর করে নাই। হঠাৎ দ্বারের বাহিরে জুতার মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকিয়াই বলিল, এ যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির উপর হেলান দিয়ে শুইয়া পড়িয়া বলিল, ফেরা হলো কখন? 2টো? 3টে? মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রইল। শেখর বিরক্তি হইয়া বলিল, নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাড়ারের সম্মুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসিয়া বলিল, ডাকছিলে মা? কই, ডাকিনি তো, বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন, মুখখানি এমন শুকনো কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়িল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসে, দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ে নাই, হাত মুখও ধোয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, কথাও রেখে দিয়ে যাও। ললিতা রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক দেরি, আমারও নিচে কোনো কাজ নেই। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, এই যে কথা বেরিয়েছে, নিচে কাজ না থাকে ও বাড়িতে কাজ তো আছে, তো তাও না থাকে তারপরের বাড়িতেও আছে। বাড়ি তো তোমার একটি নয় ললিতে? নয় তো, বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলে রাখিয়া দিয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, সন্ধ্যের পর একবার এসো। 100 বার আমি উপর নিচ করতে পারি নে, বলিয়া ললিতে চলিয়া গেল। নিচে আসিবা মাত্রই মা বলিলেন, দাদাকে তোর খাবার দিয়ে এলি? পান দিয়ে এলি নে রে? আমার খিদে পেয়েছে মা, আমি আর পারি নে, আর কেউ দিয়ে আসুক, বলিয়া ললিতা বসিয়া পড়িল। মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা তুই খেতে বস, ছিকি পাঠিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয় নাই, অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকিয়া পাঠাইয়াছিল, তথাপি সে যায় নাই। এবারে শুরু করছি 4র্থ পরিচ্ছেদ। এ পাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত। টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত, সেগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত। সে বলিত, ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল, এবং ইহা সে ললিতাকে দেখিবা মাত্রই কেমন করিয়া চিনিতে পারিয়াছিল। সেই বুড়া ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়িয়ে আসিয়া উচ্চ কণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কি রূপে? এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই, আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না। ভিক্ষুক আবার ডাক দিল। আন্নাকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, শেষদি তোমার সেই ছেলে এসেছে। ললিতা বলিল, কালী একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই একটিবার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয়। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে 1 টাকা দিয়া বলিল, এই নাও। ললিতা জিজ্ঞাসা করিল, শেখরদা কি বললে রে? কিছু না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলেন। আর কিছু বললে না?
না, আর কিচ্ছু না বলিয়া আন্নাকালি ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল। ললিতা ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্যদিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যোচ্ছটা শুনিতে পারিল না। ভালোই লাগিল না। এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকালবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল, কালী, তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর যাস নে। কালী মাথা নেড়ে বলিল, হ্যাঁ যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না? না, হ্যাঁ হ্যাঁ পরশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কি না? ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়িতে তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে, কে কে খেলে? আমি বললুম, তুমি আর সৈমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে শেষদি? সৈমা বলে তুমি ভালো খেলো না? ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, তুই ও তো কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা কোয়া চাই। আর কোনো দিন তোকে কিচ্ছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না। মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে, ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরীন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল, তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন। তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল। এই 2 দিন গিরিন কি একরকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যাইত না, যখন তখন বাড়ির ভিতর আসিয়া এঘোর ওঘোর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি, আজও খেলা হবে না? মনোরমা বলিলেন, কি করে হবে গিরিন, লোক কই? না হয় আয়, আমরা 3 জনেই খেলি। গিরিন নিরুৎসাহভাবে বলিল, 3 জনে কি খেলা হয় দিদি? ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। সে আসবে না। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয় না? মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন, না, ওর মামা মামি সেরকম মানুষ নয়, সে নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন। কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনেই ভারী ও প্রতিভ হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। 2 দিন খেলা হয় নাই, আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল। ললিতারা জিতিতেছিল। ঘণ্টা 2 পরে সহসা কালী আসিয়া দাঁড়াইয়া বলিল, শেষদি, শেখরদা ডাকছেন, জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিসে যাননি? কি জানি, চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল, যাই সৈমা। মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর 2 হাত দেখে যা। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না সৈমা, উনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুতপদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখর দাদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সুমুখের ফটকওয়ালে বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়ে বলিল, ও ওই বাড়ি? নবীনবাবু ওদের আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আত্মীয় কেমন, ললিতাদের এই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাৎ করবার ফিকিরে আছেন। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণবাবুর মেঝু মেয়ের বিবাহ হইতেছিল না, পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাঁধা রাখিয়াছেন। এ টাকা কোন দিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায় গ্রহণ করিবেন। মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বড় রকমের বাড়ি তৈরি করেন। 2 ছেলের 2 আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণবাবুর আরও তো মেয়ে আছে, তাদের বা বিয়ে কি করে দেবেন? মনোরমা বলিলেন, নিজের তো আছেই, তাছাড়া ললিতা,
ওর বাপ্পা নেই, সমস্ত ভার ওই গরিবের উপর। বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই আসে। আমরা বেশ আছি গিরিন। গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতের কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই গুরুচরণবাবুর পেটে অন্ন জল যায় না। হে গিরিন, হে গিরিন, মুঙ্গেরে তোদের কোনো বন্ধু বান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে? অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধু বান্ধব আর পাবো কোথায় দিদি? তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রাখিয়া গিয়াছেন। সে সমস্ত এখন সে মালিক। মনোরমা বলিলেন, টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি, ইচ্ছে হয় উনি সুদ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তোর টাকা দিয়ে লাভ? ওরা আমাদের আত্মীয় নয়, সমাজের লোকও নয়, এমনি কে কাকে টাকা দেয়? গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তাহার পরে কহিল, সমাজের লোক নাই হলেন বাঙালি তো। ওর একান্ত অভাব আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি। ললিতা তাদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়। তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। তাহার কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না। ইহাতে তাহার নিজের ক্ষতিবৃদ্ধি কিছুই নাই বটে, তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকই প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারে না। চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিল, বলিল, তাই দাও মামা, আমি সৈমাকে বলে আসছি। তাহার মা ধমক দিয়া বলিলেন, তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথায় থাকিস নে, বলতে হয় আমিই বলবো। গিরিন কহিল, তাই বলো দিদি। পরশু রাস্তার উপর দাঁড়িয়ে গুরুচরণবাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল। কথাবার্তায় মনে হলো বেশ সরল লোক। তুমি কি বলো? মনোরমা বলিলেন, আমিও তাই বলি, সবাই তাই বলে। ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদাসিধে মানুষ। সেই জন্যই তো দুঃখ হয় গিরিন। অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখলি না গিরিন? শেখরবাবু ডাকছেন বলতেই ললিতা কীরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়িশুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামদি করুক না কেন, নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে রেহাই পাবে এ ভরসা কেউ করে না। গিরিন জিজ্ঞাসা করল, তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞেস করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো। বলিয়াই একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা, তোরই বা এত চার কেন গিরিন? চার আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয় বলিয়া সে ঈষৎ সলজ্জে মুখে প্রস্থান করিল। দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল। তাহার দিদি বলিলেন, আবার বসলি যে? গিরিন হাসিমুখে বলিল, অত যে কাঁদুনি গাইলি দিদি, হয়তো সব সত্যি নয়। মনোরমা বিস্মিত হইয়া বলিলেন, কেন? গিরিন বলিতে লাগিল, ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখীর মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলুম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে। চারুকে জিজ্ঞেস করো না কীরকম খরচ করে, মাসে 20-25 টাকার কম ওর নিজের খরচই চলে না যে। মনোরমা বিশ্বাস করিলেন না। চারু বলিল, সত্যি মা, ও সব শেখরবাবুর টাকা। শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিছু বলে না। মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করিলেন, টাকা আনে শেখরবাবু জানেন? চারু মাথা নাড়িয়া বলিল, জানেন, সুমুখেই চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে আন্নাকালীর পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। মনোরমা ভাবিয়া বলিলেন, কি জানি, কিন্তু একথাও ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়। ওরা সব মায়ের ধাত পেয়েছে, তাই দয়াধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটিকে নাকি খুব ভালো
তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো, ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও সবাই করে। হ্যাঁ চারু, তুই তো যাওয়া আসা করিস, ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে, শুনেছি বুড়ো অনেক টাকা পাবে। চারু বললেন, হ্যাঁ মা, এই এই মাঘ মাসেই হবে, সব ঠিক হয়ে গেছে। নমস্কার। তো আজকে এতটুকু থাক, আগামীকালকে বাকি অংশটুকু পড়ে শোনাবো। আপনাদের যদি এই উপন্যাসটা ভালো লাগে, উপন্যাস তো অবশ্যই ভালো, আমার পড়াটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।